নমস্কার, আমি ডক্টর তনিমা দাস ভট্টাচার্য, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। কিডনির যে অসুখগুলি আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে যেটা বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে আউটডোরে নিয়ে আসেন, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। মানে হচ্ছে যে এই কিডনিটা 3 মাসের বেশি খারাপ হচ্ছে। তো তার প্রধানত যে কারণগুলি আমরা দেখি সেটা হচ্ছে ডায়াবেটিস, মানে হচ্ছে সুগারের অসুখ, আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার বা হাইপার টেনশন, কারুর কারুর সিস্টিক কিডনি ডিজিজ থাকে যেটা হয়তো জন্ম থেকে আছে কিন্তু 40 বা 50 বছর বয়সে গিয়ে ধরা পড়ছে, তাই সিস্টিক ডিজিজ। বা অন্যান্য কিছু অসুখ আছে যেগুলোকে আমরা বলি গ্লোমেরিউলার ডিজিজ, মানে হচ্ছে গ্লোমেরিউলোনেফ্রাইটিস, বা কিডনি দিয়ে যেখানে কিডনি বা ইউরিন দিয়ে যেখানে প্রোটিনের মাত্রাটা ইউরিনে বেড়ে যাচ্ছে, মানে প্রোটিন বেরোচ্ছে ইউরিনে, পা ফুলে যাচ্ছে, ইউরিন বা পেচ্ছাপ ফেনা ফেনা হচ্ছে, সেইগুলোকে আমরা বলি গ্লোমেরিউলোনেফ্রাইটিস। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের কি করা উচিত। একটা হচ্ছে যে আমাদের সুগারের মাত্রাটা যাতে কন্ট্রোলে থাকে, কারণ আমরা জানি ভারতবর্ষ হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা, ঠিক সময় ঠিক ওষুধ খাচ্ছি কিনা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, এবং ঠিক ঠিক সময় মানে ধরুন অন্তত 3-4 মাস অন্তর অন্তর কিডনির রক্ত পরীক্ষা ও ইউরিন পরীক্ষা করাটা কিন্তু আবশ্যক। তাহলে এই জিনিসগুলো অনেক তাড়াতাড়ি ধরা পড়ে যে কিডনির ডাক্তারের কাছে যাওয়া উচিত কি উচিত নয়। আর যেখানে বললাম যে সিস্টিক অসুখ আছে, সিস্টিক অসুখে আপনি নতুন করে কিছু করতে পারবেন না, মানে সিস্ট আপনি কেটে বাদ দিতে পারবেন না, কিন্তু যদি সেই পেশেন্ট আমাদের কাছে ঠিক সময়ে আসেন তাহলে আমরা তাদেরকে কিছু কিছু উপায় বলে দিতে পারি যাতে তাদের কিডনিগুলি তাড়াতাড়ি খারাপ না হয়। আর গ্লোমেরিউলোনেফ্রাইটিস যেই অসুখ, তার কিন্তু বিশেষ বিশেষ অসুখের বিশেষ চিকিৎসা পদ্ধতি আছে, এবং সেই সেই ক্ষেত্রে কিন্তু কিডনির বায়োপসি লাগে, এবং তাদের যা যা ওষুধ, সেটা স্টেরয়েড হোক বা অন্যান্য ওষুধ থাকুক, সেগুলো নেফ্রোলজিস্টের কাছে গিয়ে নেওয়া উচিত। একদম ঠিক বলেছেন। কিডনির অসুখ কিন্তু কিডনিকে আমরা বলি হচ্ছে ইট ইজ আ সাইলেন্ট কিলার। এতে ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যেটা করা উচিত সেটা হচ্ছে যেটা আগেও বলছিলাম, একটা হেলথ চেক আপ। বছরে ন্যূনতম একটা হেলথ চেক আপ কিন্তু সবার জন্যই দরকার, সেইটা যে বয়সেরই পেশেন্ট আসুক না কেন। তার সুগার প্রেশারের অসুখ থাকলেও টেস্ট করানো উচিত, আর তার না থাকলেও কিন্তু রক্তের ক্রিয়েটিনিন রিপোর্টটা অন্তত করানো উচিত। ইউরিনে প্রোটিন আসছে কিনা, ইউরিনে রক্তের যে কণিকা সেগুলি আসছে কিনা, মানে আরবিসি আসছে কিনা, সেইগুলো দেখা দরকার। বা ইউরিনে ইনফেকশন হচ্ছে কিনা, অনেক পেশেন্টের হয় যে বারে বারে ইনফেকশন হয়ে হয়তো কিডনি খারাপ হয়ে যাচ্ছে। কারণ কিডনির যে সিমটমস সেগুলো কিন্তু আমরা বলি ABCDEর মতন, মানে এ ফর অ্যানিমিয়া, কারুর হয়তো রক্তাল্পতা হচ্ছে, তার কিন্তু ক্রিয়েটিনিন নাও বাড়তে পারে। এবার সেই রক্তাল্পতার টেস্ট করতে গিয়ে কিডনির অসুখ ধরা পড়লো, কারুর শ্বাসকষ্ট হচ্ছে মানে ব্রিদিং প্রবলেম হচ্ছে, বা কারুর ব্লাড প্রেশার যেগুলো আগে কন্ট্রোলে ছিল সেটা এখন হঠাৎ একটা ওষুধে বা দুটো ওষুধে কন্ট্রোল হচ্ছে না, তাদের কিন্তু ভাবতে হবে যে কিডনির কোনো সমস্যা হলো কিনা। সি মানে হচ্ছে ধরুন কোলেস্টেরল। এবার কোলেস্টেরল কোনো কোনো কিডনির অসুখে প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কিডনির ক্রিয়েটিনিন টেস্ট করা উচিত। বা পা ফোলা, আমাদের ভাষায় যেটাকে বলে ইডিমা, হয়তো সকালবেলা ঘুম থেকে উঠলেন মুখটা ফোলা ফোলা লাগছে, সেই ক্ষেত্রে কিডনির টেস্ট করানো উচিত, যেমন ক্রিয়েটিনিন পরীক্ষা বা ইউরিনের পরীক্ষা করানো উচিত। তারপরে কিডনির ডাক্তার যদি বলেন তাহলে পেটের আল্ট্রাসাউন্ড, যেটাতে আমরা কিডনিটাকে দেখতে পাই যেটা স্ট্রাকচারালি ঠিক আছে কিনা, সেইটা করানো উচিত। এগুলো খুব মানে খুব সাটল সিমটমস, মানে খুব কম কম সমস্যা, কিন্তু সেটা পরবর্তীকালে কিন্তু একটা বৃহৎভাবে দুটো কিডনির সমস্যা নিয়ে আমাদের কাছে চলে আসেন পেশেন্টরা।
একটা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের এই যে রিস্ক ফ্যাক্টর গুলো, মানে ধরুন কোনো ওষুধের সাইড ইফেক্টে হচ্ছে, বা উনি হয়তো ভুল করে কোনো ব্যথার ওষুধ খেয়েছেন যার জন্য কিডনি খারাপ হলো, সেইটা যদি আমরা ঠিক করে দিতে পারি তার ডায়ালিসিস নাও লাগতে পারে। কিন্তু যেই পেশেন্টদের ধরুন ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে বা ইউরিন কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদের ডায়ালিসিস লাগতে পারে। এবং ডায়ালিসিস কিন্তু একবার বা দুবার লাগা মানেই তার সারা জীবন ডায়ালিসিস লাগবে তা একেবারেই নয়। কোনো অ্যাকিউট কিডনি ইনজুরি, মানে সাময়িক কিডনি খারাপ হয়েছে, বা কোনো একটা হয়তো নিউমোনিয়া হয়েছে, বা অন্যান্য কোনো ইনফেকশন হলো, তার থেকে তার একটা বা দুটো বা তিনটে সেশন অফ ডায়ালিসিস লাগলো, তারপরে তার সেটা নাও লাগতে পারে। প্রথম হচ্ছে জল, তারপরে হচ্ছে যে আমরা কি কি খাদ্য তালিকার মধ্যে রাখতে চাই বা বাদ দিতে চাই। জলের ক্ষেত্রে বলে দিই, যে পেশেন্টদের কিডনি অসুখ যাদের আছে, তাদের যদি হার্টের সমস্যা না থাকে, বা প্রস্রাবের পরিমাণ যদি না কমে থাকে, বা পা ফোলা না থাকে, তাদের কিন্তু আমরা জলের রেস্ট্রিকশন করি না। তাদেরকে আমরা বলি যে যেরকম আপনার তৃষ্ণা পাচ্ছে বা তেষ্টা পাচ্ছে সেই অনুযায়ী আপনি জল পান করুন। কিন্তু যাদের হার্টের সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে, বা মুখ বা হাত ফুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা জল কমাতে বলি। জল মানে কিন্তু শুধু জল নয়, মানে খাবারে যে জল ঢোকে আমাদের শরীরে, সব মিলিয়ে আমরা পুরো পরিমাণটা কিন্তু বলে দিই। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে প্রোটিন রেস্ট্রিকশন করতে, মানে সাধারণত বলা হয় 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে হচ্ছে প্রোটিন। এটা যেমন ধরুন 100 গ্রাম মাছ খেলে বা 100 গ্রাম চিকেন খেলে সেখানে মাত্র 20 গ্রাম প্রোটিন। তো সেই প্রোটিনের, সেই পেশেন্টের ওজন, সেই পেশেন্টের বয়স, তার কি অসুখ আছে, সেই বুঝে আমরা খাদ্য তালিকা তাকে করে দিই, বা বলি যে রেনাল নিউট্রিশনিস্টের কাছে যেতে। আমরা ওনাকে আন্দাজ দিয়ে দিই যে মোটামুটি কোন কোন খাবারগুলি উনি অ্যাভয়েড করবেন। যেমন ধরুন রেড মিট খাবেন না, মাছ খেতে পারেন কিন্তু হয়তো সামুদ্রিক মাছ আমরা বারণ করলাম, বড় দানাওয়ালা সবজি বারণ করলাম, খুব হাই প্রোটিন ড্রিঙ্কস বারণ করলাম। এই জিনিসগুলি আমরা মানে পেশেন্ট তার এবং তার যা অসুখ সেই অনুযায়ী আমরা দেখে আমরা বলে দিই, গাইড করে দিই। একদম, মানে কিডনি হচ্ছে যেরকম ডায়াবেটিস একটা অসুখ যেটা ঠিক হয় না কিন্তু মানুষ ভালো থাকে, কিডনির ক্ষেত্রেও আমরা একই জিনিস বলি যে যদি আগে ধরা পড়ে তাহলে এটাকে কন্ট্রোল করা যায়, বা এই প্রোগ্রেসটাকে স্লো করা যায়, মানে এটা বিলম্বিত করা যায়। কিন্তু